ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুল। আর্নে স্লটের কাছে এই ম্যাচটা ইংল্যান্ডের এল ক্লাসিকো, আর পেপ গুয়ার্দিওলা বলছেন এই ম্যাচটা তার ভাগ্যে লেখা ছিল, এই ম্যাচটা তার নিয়তিতে লেখা ছিল যে তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারের 1000তম ম্যাচটায় তার প্রতিপক্ষ হবে সেই লিভারপুলই, যে লিভারপুলের কাছে তিনি তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছেন। এই দেশেই তো সবচেয়ে বেশি থাকলাম, বার্সেলোনা আমার ক্লাব, বায়ার্নও দারুণ ছিল, কিন্তু লিভারপুল এই সময়ের ভেতরে ছিল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে ইয়র্গেন ক্লপ তো ছিলই, এর চেয়ে ভালো প্রতিপক্ষ আর হয় না। আমার নিয়তিই দেখুন সেই লিভারপুলের সঙ্গেই এমন ম্যাচ নির্ধারণ করা ছিল। পেপ গুয়ার্দিওলা যখন তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারের 1000তম ম্যাচে ডাগ আউটে নামবেন, তার আগে একটা উদযাপনের মতোই শুরু হয়েছে, তাই না? ইয়র্গেন ক্লপ পর্যন্ত সেখানে তাকে একটা বার্তা দিচ্ছেন। স্যার অ্যালেক্স ফার্গুসন বলছেন যে ওয়েলকাম টু দ্য ক্লাব, 1000-এর ক্লাব। পেপ গুয়ার্দিওলা বোধহয় আমাদের সময়ের বা গত 10 বছরে ইংল্যান্ডের ফুটবলটাকে যেভাবে আসলে তিনি পাল্টে দিয়েছেন, তারপরে তার এই 1000তম ম্যাচটা তো আসলে সেলিব্রেট করার মতোই জিনিস। দেখেন, ধরেন লাস্ট 10 বছরের মধ্যে যদি আপনি হিসেব করেন, সবচেয়ে কনসিস্টেন্ট কোচ আপনি শিরোপার দিক থেকেও কাউন্ট করলে সেটা আপনার পেপ গার্দিওলার কথাই বলতে হবে। এবং পেপ গার্দিওলা যে ইয়র্গেন ক্লপের কথা বলছিল, কেন তিনি বলবেন না, বা ইয়র্গেন ক্লপ কেন তাকে আসলে এই 1000তম ম্যাচের আগে শুভকামনা অভিনন্দন জানাবেন না? ইয়র্গেন ক্লপই তো গার্দিওলার হাত থেকে যারা যারা শিরোপা কেড়ে নিয়েছেন তার এই টানা রাজত্বের মধ্যে, এর মধ্যে ইয়র্গেন ক্লপ ছিলেন আসলে একজন। এই রাইভালরিটা আমরা সব সময় দেখেছি, ডাগ আউটে, প্রেস কনফারেন্সে, ম্যাচগুলোর আগে। এই জায়গায় পেপ গার্দিওলার জন্য আমার মনে হয় আপনার হচ্ছে একটা বিগ ম্যাচের প্রেশারটা আসলে পড়লো এই লিভারপুল দিয়েই। অন্য ম্যাচ হলে হয়তো একটু বেশি তিনি স্বস্তিতে থাকতে পারতেন, তবে এই জায়গাটায় লিভারপুলকে থামাতে হলে ম্যানচেস্টার সিটি যে একটা বেশ সুন্দর ফর্ম আপনার আসলে মেইনটেইন করছে এবারের প্রিমিয়ার লিগে, সেটা আসলে কন্টিনিউ তার করতে হবে এই স্পেশাল মোমেন্টে, স্পেশাল ম্যাচটাতে। এই ম্যাচটাকে আর্নে স্লট তো এল ক্লাসিকো বলছেন, এবং আজকের এই ম্যাচটায় অনেক দিন পরে পুরনো একটা ভাইব এসছে। মানে যে সময় ইয়র্গেন ক্লপ আর পেপ গুয়ার্দিওলা মুখোমুখি হবেন, তখন ওইটা ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ, যেটা পরে গিয়ে একটু মিলিয়ে গিয়েছিল। কিন্তু গতবারের পরে এইবার আবার মনে হচ্ছে যে এখন দুইটা দল যখন মুখোমুখি হচ্ছে, তখন এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন মনে হচ্ছে। কারণ দুই দলই কোনোটাই এখনো তাদের সেরা সেই পলিশ জায়গায় নাই, যে জায়গায় হয়তো বছর দুই আগে বা গত বছর পর্যন্ত লিভারপুল ছিল। কিন্তু এখন এই দুই দলকে মনে হচ্ছে সমকক্ষ, মানে এমনভাবে লড়াইটা হবে যেখানে যে কোনো কিছুই হয়তো দিন শেষে ঘটতে পারে। এবং তার ওপরে পেপ গুয়ার্দিওলার 1000তম ম্যাচ বলে বোধহয় এই আবহটা আরো বেশি বাড়ছে। তার এই লিভারপুলের সঙ্গে যে রেকর্ডগুলো আছে, সেই রেকর্ডগুলো দেখলে আপনি এই ম্যাচের ব্যাপারে আরো বেশি আগ্রহী হয়ে উঠবেন। পেপ গুয়ার্দিওলা তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে সবচেয়ে বেশি 10 ম্যাচ হেরেছেন লিভারপুলের বিপক্ষে, এবং সেখানে টটনাম হটস্পারও আছে। তার মানে তিনি আসলে আর কোনো দলের সঙ্গে এত বেশি হারেন নাই। অন্তত 6 বার মোকাবেলা হয়েছে এমন দলের বিপক্ষে। হেড টু হেডের রেকর্ডটা যদি আপনি কনসিডারেশনে নেন, সেই রেকর্ডে পেপ গুয়ার্দিওলার পক্ষে একমাত্র, মানে পেপ গুয়ার্দিওলা একমাত্র পিছিয়ে আছেন যে রেকর্ডে, সেই রেকর্ডটা লিভারপুলের এগেইনস্টে। তার হারার রেকর্ড লিভারপুলের এগেইনস্টে এরকম, লিভারপুলের বিপক্ষে 24 দেখায় তিনি 6 বার জিতেছেন, 8টা ড্র হয়েছে আর 10টা তার হার। আর ঘরের মাঠে ম্যান সিটির পক্ষে এই রেকর্ডটা অবশ্য আছে এই ম্যাচের আগে, যে ঘরের মাঠে সবশেষ 12 ম্যাচের 11টায় ম্যান সিটি জিতেছে, যার ভেতরে আবার 6টায় তারা 2 গোল ব্যবধানে জিতেছে। আর পেপ গুয়ার্দিওলা দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোলের অবদান মোহামেদ সালার, সেটাও আবার লিভারপুলেই খেলেন। মানে অনেকগুলো রেকর্ডের মাঝখানে আসলে লিভারপুল পেপ গার্দিওলার সাথে চলে আসে। আপনি একটা জিনিস খেয়াল করেন, গত বছরও যখন প্রিমিয়ার লিগে এই ইতিহাদে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটা আসলে লিভারপুল জিতে নিয়েছিল 2-0 গোলে। শেষ কয়েকটা দেখার মধ্যে আপনার অন্তত শেষ 5 দেখার মধ্যেই তো লিভারপুলকে কখনো ম্যানচেস্টার সিটি হারাতে পারেনি, অর্থাৎ গেল সিজনে 2 বার। এর আগের সিজনও যদি আপনি দেখেন, সেখানে ড্র হয়েছিল এই দু দলের ম্যাচ। সব মিলে সেই জুজুটা আসলে লিভারপুলের এগেইনস্টে ম্যানচেস্টার সিটির আজকের এই স্পেশাল ডেতেই পেপ গার্দিওলা তিনি কাটাতে চান, এটা ধরেই নেওয়া যায়। ম্যান সিটি ভার্সেস লিভারপুলের এই যে রেকর্ডগুলো লাস্ট 5টা ম্যাচের, গতবার এই কোচের কাছে, আর্নে স্লটের কাছে দুটোতেই আসলে হারলেন পেপ গুয়ার্দিওলা। এবং পেপ গুয়ার্দিওলা যখন প্রথমবার ইয়র্গেন ক্লপ লিভারপুলের কোচ হয়েছিলেন, সেইবারও প্রথম 2 ম্যাচে তিনি ইয়র্গেন ক্লপের কাছে হেরেছিলেন। দেখার বিষয় যে রেকর্ডটাকে তিনি আর টানতে দেন কিনা। এই ম্যাচটা আজকে যেই দল জিতবে তাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। আরও একবার প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা মনে করিয়ে দিই, তাই না? মানে কেন এই ম্যাচটা জেতা দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। একে
তো আর্সেনাল পয়েন্ট খুইয়েছে, যেটা হয়তো এখন লিভারপুল এবং ম্যানচেস্টার সিটিকে ওই স্বপ্নটা দেখতে সাহায্য করছে যে এই ম্যাচটা জিতলেই তো আপনার আর্সেনালের সঙ্গে দূরত্বটা কমিয়ে আনার সুযোগ থাকছে। এখন দুই দলের ভেতরে ম্যান সিটি হয়তো একটু মানে বেটার পজিশনে আছে লিভারপুলের তুলনায়, রাইট? শেষ 5 ম্যাচ যদি আপনি হিসাব করেন তখন তারা একটা ভালো ফর্মে রয়েছে ম্যানচেস্টার সিটি, 1 পয়েন্ট তাদের এখানেও আসলে বেশি রয়েছে। ম্যানচেস্টার সিটির পয়েন্ট 19 এবং লিভারপুল তার ঠিক পরের অবস্থানগুলোর মধ্যে, অর্থাৎ লিভারপুলের পয়েন্ট কিন্তু 18, সেখানে গোল ডিফারেন্সের কারণে প্রথম 5-এ কিন্তু লিভারপুলের থাকা হচ্ছে না। এখন লিভারপুল যখন আপনার লাস্ট ম্যাচ রিয়াল মাদ্রিদকে হারিয়ে এই ম্যাচটা খেলতে নামে তখন তাদেরও ওইটা বলতে হয় যে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ কিন্তু তারা জিতেছে। অ্যাস্টন ভিলার কাছে তারা জিতলো, যেই অ্যাস্টন ভিলা আবার ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল, সেই অ্যাস্টন ভিলাকে তারা হারিয়েছে, এরপর রিয়াল মাদ্রিদের সাথে তারা জিতলো। সুতরাং ওই ব্যাড টাইমিংটা আর্নে স্লটের কাটাতে হলে আপনার টানা 3টা ম্যাচ আসলে জিততে হবে। টানা 3টা ম্যাচ হয়তো জিততে হবে, কিন্তু লিভারপুল তো মনে হচ্ছে যে ফিরেছে এই সেন্সে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে পারফরমেন্সটাকেই আমরা আসলে এখানে উদাহরণ হিসেবে ধরতে পারি। ওই ম্যাচে লিভারপুল একটা ব্যাপার বুঝেছে যে বেসিকে ফেরত গেলে লিভারপুলের জন্য কোনো সমস্যা নাই। এখন সেই বেসিকটা আসলে কি, তার মানে আরও একবার আমরা রাইট ব্যাকে কনর ব্র্যাডলিকে দেখছি, এটা মোটামুটি নিশ্চিত। ডিফেন্সে কোনাতে আর ভার্জিল ভ্যান ডাইক গত 2 ম্যাচ ধরে ভালো করছেন, স্পেশালি রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, এই দুজনের কোনো ভুল নাই। আর লেফট ব্যাক পজিশনে আসলে তাহলে কে খেলছেন, মানে অ্যান্ডি রবার্টসন। আমার মনে হয় আসলে অ্যান্ডি রবার্টসনকে স্টার্ট করা উচিত, যেহেতু এই ম্যাচটাও তো আসলে ইম্পর্টেন্ট লিভারপুলের জন্য। এবং আপনি হচ্ছে গিয়ে এই ম্যাচে ধরেন হচ্ছে গিয়ে কোনো ফাম্বেল ওই লেফট সাইড থেকে আপনি করতে চাইবেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি তো টানা 3টা ম্যাচ স্টার্ট করার মতো জায়গায় তিনি আছেন কিনা, মানে যে কারণে লেফট ব্যাকে নতুন করে রিক্রুট করা লিভারপুলের তো তার একটু বয়স হয়ে যাওয়া, একটু স্পিড কমে যাওয়ার কারণেই তো। আবার হচ্ছে আপনি এটাও খেয়াল করেন এই ম্যাচের পরে কিন্তু আপনি ব্রেকে চলে যাচ্ছেন, লম্বা একটা ব্রেক কিন্তু আছে। সুতরাং অল এফোর্টটা আসলে আর্নে স্লট তিনি দিতে চাইবেন এই ম্যাচটাকে কেন্দ্র করে। এবং আপনি আরো একটা জিনিস তো তার সুবিধা হয়েছে, আপনার মিডফিল্ড মোটামুটি হচ্ছে কি এখন সেট হয়ে গেছে। সেট মিন্স হচ্ছে তারা পারফর্মটা করছে, ম্যাকালিস্টার তিনি পারফর্ম করছেন, সবজলাইকে দিয়ে তো আপনি খানিকটা উপরেই দিচ্ছেন। তো ওই জিনিসটাও হচ্ছে কি লিভারপুলের মেইন ইঞ্জিন তো আসলে তাদের ওই মিডফিল্ডটা, সালা হল্যান্ড, এই দুজনের মধ্যে আজকে একটা লড়াই হবে। যদিও এই সিজনে হল্যান্ড সালার থেকে প্রায় 3 গুণ বেশি উচ্চতায় নিজেকে ছাপিয়ে নিয়ে গেছেন, তারপরও আপনার এই ধরনের বিগ ম্যাচে দেখা যায় ওই বিগ ম্যাচে সালার একটা ইম্প্যাক্ট কিন্তু আসলে পড়তেই পারে। এবার যদি আমরা লিভারপুলে আপনি বলে যে মিডফিল্ড সেট হলে, মানে আজকেও আলেকজান্ডার ইসাকে স্টার্ট করার কোনো কারণ নাই, তিনি আসলে ভুগছেন এবং কোনো মিনিটের জন্য নামবেন কিনা এটাও আমার কাছে মনে হয় না। তাহলে ফ্লোরিয়ান ভার্টস তিনি আসলে কই স্টার্ট করবেন? চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে তো আমরা তাকে খেলতে দেখলাম এবং তিনি খুব ভালো করেছেন রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। প্রশ্ন হচ্ছে যে ম্যান সিটির সঙ্গে ফ্লোরিয়ান ভার্টসকে আমরা দেখবো কি না, কারণ আগের ম্যাচে যদি ফেরত যাই কেন লিভারপুল ভালো করছে তার কারণ তারা মিডফিল্ডটাকে ওয়ার্কআউট করতে দিয়েছে। যে মিডফিল্ড তারা গত বছর ইউজ করেছে গ্র্যাভেনবার্গ, সবজলাই, ম্যাকালিস্টারের, সেই মিডফিল্ডটা তারা মেইনটেইন করেছে এবং সেইটা মেইনটেইন করতে গিয়ে ফ্লোরিয়ান ভার্টসকে তারা বাঁ দিকে সরিয়ে দিয়েছে। আর ফ্লোরিয়ান ভার্টসকে যদি আপনি মাঝখানে নিয়ে আসেন, মানে স্ট্রাইকারের ঠিক পেছনে নিয়ে আসেন, তাহলে সেই মিডফিল্ডটার আগের মতো কাজ করে না। তার মানে ভার্টস যদি খেলেন তাহলে ভার্টস খেলতে হবে লেফট সাইডে, গাকপোকে বসতে হবে, এছাড়া আর কোনো উপায় তো নাই, অপশন নাই। আবার আপনার এমনও হতে পারে যে যেহেতু এটা প্রিমিয়ার লিগের ম্যাচ, ম্যানচেস্টার সিটির ম্যাচ, গাকপো তো আপনার একটা ফাইন রানের মধ্যে আসলে ছিলেন এই সিজনে, ওই জায়গায় হয়তো আর্নে স্লট আবারও আপনার গাকপোকে ফিরিয়ে এনে হয়তো আপনার ফ্লোরিয়ান ভার্টসকে পরের হাফটাতে ইউজ করতে পারেন। আপনি সালার জায়গাতেও ফ্লোরিয়ান ভার্টসকে ইউজ করতে পারেন, ইনফ্যাক্ট আপনি গাকপোর জায়গাতেও তাকে ইউজ করতে পারেন। তাহলে লিভারপুল 11টা মোটামুটি একটাই প্রশ্নের জায়গা যে গাকপো নাকি ফ্লোরিয়ান ভার্টস, এটা দেখার বিষয়। ফ্লোরিয়ান ভার্টস এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে খুব ভালো করেন, চ্যাম্পিয়ন্স লিগে তিনি মোটামুটি এই কারণেই হয়তো আপনার আর্নে স্লট ওই ডিসিশনটা নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যানচেস্টার সিটি তাহলে কি হবে? সিটির 11-এর দিকে যদি আমরা আসি, সিটির প্লেয়াররা একটু একটু করে ফেরত আসা শুরু করেছেন। রদ্রিকে আপনি এই ম্যাচে পাবেন না, নিকোকে আপনি হয়তো আবারও ওইখানে ব্যবহার করবেন। ফিল ফোডেনের ফর্মে ফেরাটা কি আসলে মানে ম্যান সিটির জন্য বুস্ট আপ ছিল না এই ম্যাচে? এইটা হচ্ছে আপনার একটা বিগ প্লাস পয়েন্ট ম্যানচেস্টার সিটির জন্য। ফিল ফোডেন, ডোকু, স্যাভিনিও, এই তিনজনেই হচ্ছে গিয়ে আপনার একটা ফাইন টাচের মধ্যে তারা আছেন। হল্যান্ড তো আপনার হচ্ছে গিয়ে ইনহিউম্যান কাজ কারবার এই সিজন করছেন, 13টা গোল তার অলরেডি প্রিমিয়ার লিগে আসলে হয়ে গেছে। এদের সাথে যখন আপনার ডোকু এবং স্যাভিনিওকে আপনি দুই পাশ থেকে পাচ্ছেন, রেইন্ডার্স এবং ফিল ফোডেনকে আপনি একটু অ্যাডভান্স পজিশনে খেলাচ্ছেন, তার ঠিক পেছনের জায়গাটায় অর্থাৎ রড্রির যে জায়গাটা ছিল সেখানে আপনি হচ্ছে নিকোকেও আসলে ফিক্স করে দিয়েছেন। মোটামুটি এইটা একটা লাইন আপ দাঁড়িয়ে গেছে ম্যানচেস্টার সিটির জন্য। এবং দোনারুমা তিনি যেভাবে আসলে ম্যানচেস্টার সিটিকে পেছন থেকে ওই লিডটা দিচ্ছেন, সেটাও কিন্তু এই ম্যাচে হচ্ছে গিয়ে আপনার কোনো অ্যাঙ্গেল থেকে সিটির জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াতেই পারে। প্রেডিকশন দেন, অনেক কথা বলছেন। প্রেডিকশন যদি দিতে বলেন, ম্যানচেস্টার সিটি
হ্যাঁ ম্যানচেস্টার সিটি, মানে ম্যানচেস্টার সিটি কি জিতবে না হারবে না ড্র ম্যানচেস্টার করবে সিটি কি হবে? জিতবে। আচ্ছা আমার কেন যেন মনে হয় আজকের ম্যাচটা 2-2 করে ড্র হতে পারে। হওয়ার মানে এইটা প্রেডিকশনের পক্ষের যুক্তি হচ্ছে সিটির প্রেডিকশন ভালো দিয়েছেন যে লিভারপুল আমার কাছে মনে হয় যে তারা তাল খুঁজে পেয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে ম্যানচেস্টার সিটি যারা ডর্টমুন্ডকে বিধ্বস্ত করে দিয়ে এই ম্যাচটা খেলতে এসছে বা আসছে, তাদেরও এখনো ফাইন টিউনিং এর জায়গাটায় কিছু জায়গায় ফুটি ফাটা রয়ে গেছে, যেটা লিভারপুল কাজে লাগাতে পারে। 2-2 মানে আমার মনে হচ্ছে কি জানেন আপনার, যেহেতু হচ্ছে গার্দিওলার 1000তম ম্যাচ, সিটির ঘরের মাঠে খেলা, হল্যান্ডের রান, সাভিনিও, ডোকু তাদের হচ্ছে ফর্ম থাকা, সবকিছু মিলিয়ে স্লাইট অ্যাডভান্টেজটা আসলে ম্যানচেস্টার সিটি এই ম্যাচে তারা পেয়ে যাবে। এই ম্যাচ তারা পেয়ে যাবে। দর্শক আপনার প্রেডিকশন জানতে চাই, এই পেপ গুয়ার্দিওলার 1000তম ম্যাচে আপনার প্রেডিকশনটা আসলে কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.